অদ্ভুত এক শহর যেখানকার বেশিরভাগ মানুষ কোনো না কোনো সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারী। তবে গল্পে টুইস্ট আসে তখনই যখন সাধারণ এক সিরিয়াল কিলার একের পর এক সুপারহিরোদের নির্মমভাবে হত্যা করতে শুরু করে। আর এটা করতে গিয়েই সে কোন কোন সমস্যার সম্মুখীন হয় সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। গল্প শুরু হয় কিম নামের একটা ছেলেকে দেখিয়ে। সে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, কারণ আজ তার স্কুলের প্রথম দিন। এরপর কিম যখন বাড়ি থেকে বেরোতেই যাবে তখন তার মা তার ব্যাগের ভেতরে বেশ কিছু ভারী ভারী জিনিস ঢুকিয়ে দেয়, যাতে তার ভেতরে থাকা সুপারন্যাচারাল পাওয়ারের কারণে সে বাতাসে উড়ে না যায়। এরপর কিম যখন ভারী ব্যাগটাকে কাঁধে নিয়ে একটা বাসে ওঠে তখনই সে লক্ষ্য করে জ্যাং নামের একজন মেয়ে বাস ধরার জন্য দৌড়চ্ছে। সাথে সাথেই কিম বাস ড্রাইভারের কাছে অনুরোধ করে কোনো রকমে বাসটাকে দাঁড় করায়। এরপর মেয়েটা বাসের ভাড়া দিতে গিয়ে দেখে তাড়াহুড়োর কারণে সে টাকা আনতেই ভুলে গেছে। এটা দেখে কিম নিজেই ওই মেয়েটার ভাড়া দিয়ে দেয়। তো যাই হোক, মেয়েটার ভাড়া দেওয়ার পর কিম এতটাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে যে ধীরে ধীরে সে বাতাসে উড়তে শুরু করে। তবে তা সত্ত্বেও কিম অনেক চেষ্টা করে নিজের পাগুলোকে মাটিতে আটকে রাখে, যাতে তার ভেতরে থাকা সুপারন্যাচারাল ক্ষমতা সম্পর্কে কেউ জানতে না পারে। এখান থেকে সিন ক্লাসরুমে আসলে দেখা যায় সমস্ত ছেলেমেয়েরা যখন নিজেদের পড়াশোনাতে ব্যস্ত ছিল তখন কিম একদৃষ্টিতে জ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে, কারণ সে মনে মনে জ্যাংকে পছন্দ করতে শুরু করেছিল। আর এই খুশিতেই কিমের পা আবারও ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে শুরু করে। তাই কিম নিজেকে সামলানোর জন্য তার সামনে থাকা টেবিলটাকে ঝাপটে ধরে, যাতে সে হাওয়াতে উড়ে না যায়। এখান থেকে সিন এয়ারপোর্টে শিফট হলে সেখানে ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তিকে দেখা যায়। সে এয়ারপোর্টের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটা ট্রাক থেকে তার মিশনের জন্য কিছু সরঞ্জাম সংগ্রহ করে এবং তারপর নিজের জামাকাপড় চেঞ্জ করে ওয়ার্কারের রূপ ধারণ করে। আসলে ফ্র্যাঙ্ক একজন সিরিয়াল কিলার। সে সুপারন্যাচারাল কন্ট্রোল এজেন্সি নামের এক এজেন্সির অধীনে কাজ করে, আর তারাই তাকে শহরে বসবাসরত সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারী মানুষদের মারার জন্য কন্ট্রাক্ট দেয়। এদিকে স্কুল ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন লি নামের একজন ছেলে জ্যাংকে স্কুলের জিম দেখানোর জন্য নিয়ে যায়। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার প্রথম শিকার জিনচিনের অফিসে এসে পৌঁছায়। তবে জিনচিন তাকে প্রথমবার দেখা মাত্রই বুঝে যায় এই ব্যক্তি কোনো ছদ্মবেশী। তাই জিনচিন তাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে এবং এখানে কেন এসেছো? তখন ফ্র্যাঙ্ক তাকে বলে, একটা কোম্পানি তোমায় মারার জন্য আমাকে কন্ট্রাক্ট দিয়েছে। এটা শোনা মাত্রই জিনচিন অনেক রেগে যায়। সে তার হাতে থাকা গল্ফ স্টিকটাকে কাগজের মতো মুড়ে ফেলে এবং সেটা দিয়েই ফ্র্যাঙ্ককে মারার চেষ্টা করে। ফ্র্যাঙ্ক কোনো রকমে সেই স্টিকের আঘাত থেকে বেঁচে গেলেও জিনচিন তাকে সজোরে দেওয়ালে ধাক্কা মেরে দেওয়ালটাকেই ভেঙে ফেলে। এরপর জিনচিন যখন তাকে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখনই ফ্র্যাঙ্ক তার চশমাতে সজোরে আঘাত করে, যার কারণে চশমার কাঁচটা ভেঙে সোজা তার চোখে ঢুকে যায়। আর এই সুযোগেই ফ্র্যাঙ্ক সেখানে পড়ে থাকা একটা পেন দিয়ে জিনচিনের বুকে সজোরে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক জিনচিনের দেহটাকে জানালা থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। এইভাবেই সে তার প্রথম টাস্ক পূরণ করে পুনরায় ট্রাকে ফিরে আসে এবং ফোনের মাধ্যমে মেসেজ করে ওই কোম্পানিকে তার টাস্ক পূরণ হয়ে যাওয়ার কথাটা জানায়। এদিকে কিমের মা ইউন যখন তার ঘর পরিষ্কার করছিল তখন সে তার ফোনে দেখতে পায় জিনচিনকে কেউ একজন হত্যা করেছে, আর এই হত্যার খবরটা খুব দ্রুত ভাইরাল হচ্ছে। অন্যদিকে স্কুলের ক্লাস শেষ হওয়ার পরেও জ্যাং একাই ক্লাসরুমে বসে পড়াশোনা করছিল, কারণ স্কুল শেষ করে সে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে চায়। তবে এটা হওয়া যে কতটা কঠিন সেটা সে ভালোভাবেই জানত, কারণ তার বাবা অনেক গরিব ছিল। এরপর জ্যাং বাড়ি ফিরলে তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি স্কুলের কিছু জিনিস কেনার জন্য টাকা লাগবে? তখন জ্যাং বলে, হ্যাঁ, স্কুল ইউনিফর্ম কেনার জন্য অল্প টাকা লাগবে। এখান থেকে সিন শিফট হলে আমরা জাং নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ছিল ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডাইরেক্টর। তার অ্যাসিস্ট্যান্ট যখন তাকে জিনচিনের হত্যার খবরটা শোনায় তখন সে অবাক হয়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই খবরটা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলো, কারণ জাং ভালোভাবেই জানত যে শহরের সমস্ত সুপারন্যাচারাল ক্ষমতার অধিকারী লোকেরা এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে কিম রাতে তার মায়ের তৈরি করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তবে ঘুমোতে ঘুমোতে সে জ্যাংকে নিয়ে এতটাই গভীর স্বপ্নে হারিয়ে যায় যে সে উড়তে উড়তে বাড়ির ছাদে গিয়ে চিপকে যায়। এই সময় কিমের মা ইউন তার গোপন বক্স থেকে একটা বন্দুক বের করে এবং সেটাকে ভালোভাবে পরিষ্কার করে রিলোড করে রাখে, কারণ সে খুব ভালোভাবেই জানত যে ওই খুনি জিনচিনকে মেরেই থেমে থাকবে না। এখান থেকেই ইউনের অতীত জীবন দেখানো হয়, যখন সে কিমকে কাঁধে নিয়ে একাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কারণ তার কাছে থাকার মতো কোনো ঘর ছিল না। তবে একজন দয়ালু ব্যক্তি ইউনের এমন অবস্থা দেখে তাদেরকে থাকার জন্য নিজের খালি ফার্ম হাউসটা দিয়ে দেয়। এরপর সময়ের সাথে সাথে ইউন ওই ফার্ম হাউসটাকে একটি বিশাল প্লেগ্রাউন্ডে রূপান্তরিত করে এবং তার চারপাশে একাধিক নেট লাগিয়ে দেয়, যাতে কিম তার ওড়ার ক্ষমতাকে নিজের কন্ট্রোলে আনতে পারে। তবে দুঃখের বিষয় হলো কিম তখন এতটাই ছোট ছিল যে সে এই সবের কিছুই বুঝতে পারছিল না। এই
এই কারণেই তাকে ট্রেনিং দিতে তার মায়ের অনেক কষ্ট হয়। এরপর বেশ কয়েকটা মাস পেরিয়ে যায়। ইউন নিজের এবং কিমের খরচ চালানোর জন্য ওই ফার্ম হাউসটাকে একটা রেস্টুরেন্টে বদলে নেয়। আর সৌভাগ্যবশত ওই রেস্টুরেন্টটাও রমরমিয়ে চলতে থাকে। নিজের রেস্টুরেন্টের কাজে সর্বদাই ব্যস্ত থাকার কারণে ইউন কিমের বাইরে খেলতে যাওয়া বন্ধ করে দেয়, যে কারণে কিম তার পুরো ছোটবেলাটাই কার্টুন এবং সুপার হিরোদের দেখেই বড় হতে থাকে। আর সে যেহেতু উড়তে পারে তাই সে মনে করে সেও হয়তো একজন সুপার হিরো। এই কারণেই সে তার সুপার ন্যাচারাল পাওয়ার দেখানোর জন্য স্কুলের ফ্রেন্ডদের ডেকে তাদের সামনেই উড়তে শুরু করে। কিমকে এমন উড়তে দেখে তার সমস্ত বন্ধুরা অনেক খুশি হয়। তবে সে এটা জানতো না যে তার স্কুলের প্রিন্সিপাল তার এই সমস্ত কীর্তিকলাপ পেছন থেকে লক্ষ্য করছে। এরপর ঠিক সন্ধ্যেবেলায় কিমের একজন বন্ধু কিছুটা উঁচুতে উঠে কিমের মতোই ওড়ার চেষ্টা করে। তবে এটা করতে গিয়ে সে ওপর থেকে নিচে পড়ে যায়, যে কারণে তার অনেক চোট লাগে। আর সে যেহেতু কিমকে দেখেই এইসব করছিল তাই স্কুল থেকে কিমের মাকে ডেকে পাঠানো হয় এবং তারা কিমের মাকে অনেক কথা শোনায়। কিম বুঝতে পারে তার কারণেই আজ তার মাকে এতগুলো কথা শুনতে হয়েছে। তাই সে বাড়ির ছাদে এসে নিজের কোমরে একটা দড়ি বাঁধে যাতে সে হাওয়ায় উড়ে না যায়। এরপর সে নিজের কৃতকর্মের জন্য অনেক কাঁদতে থাকে। তবে ঠিক এই সময় একটা ঝোড়ো হাওয়ার কারণে তার কোমরের বাঁধা দড়িটা ছিঁড়ে যায় এবং সে হাওয়াতে উড়ে যেতে শুরু করে। তবে তার মা সেই মুহূর্তেই সেখানে এসে কোনো রকমে কিমকে বাঁচিয়ে নেয়। এখান থেকে সিন প্রেজেন্টে আসলে দেখা যায় কিম এবং জ্যাং দুজনেই দৌড়াতে দৌড়াতে স্কুলের গেটটা বন্ধ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই কোনো রকমে স্কুলে প্রবেশ করে। অন্যদিকে ফ্র্যাঙ্ক পুনরায় সেই ছদ্মবেশ ধারণ করে একটা পুরানো বৈঠকখানায় প্রবেশ করে। এরপর বৈঠকখানার দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে বৈঠকখানার মালিকের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি সবার কাছে বাঙ্ক নামে পরিচিত? তার মুখে এই নামটা শোনা মাত্রই সে বুঝে যায় ফ্র্যাঙ্ক কি কারণে তার কাছে এসেছে। তাই ওই ব্যক্তি বিদ্যুতের শক্তি ব্যবহার করে বৈঠকখানার সমস্ত লাইট বন্ধ করে দেয় এবং তারপর রেডিও থেকে একটা ব্যাটারি খুলে সেটার সাহায্যে নিজের শরীরে বিদ্যুতের শক্তিকে জাগ্রত করে। এরপর সে ওই শক্তির সাহায্যেই ফ্র্যাঙ্কের ওপর আক্রমণ করে। তার এই আক্রমণে ফ্র্যাঙ্ক বেশ আহত হয়ে পড়ে। তাই ওই বিদ্যুৎ থেকে বাঁচার জন্য ফ্র্যাঙ্ক বৈঠকখানায় থাকা বিভিন্ন বইগুলিকে ব্যবহার করতে থাকে এবং অনেক প্রচেষ্টার পর কোনো রকমে তার হাত থেকে ব্যাটারিটা নিচে ফেলে দেয়। তবে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি পুনরায় ব্যাটারিটা হাতে তুলে ফ্র্যাঙ্কের শরীরে আবারও একটা বিদ্যুতের শক দেয়, যে কারণে ফ্র্যাঙ্ক ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খায়। এরপর ওই ব্যক্তি তার ড্রয়ার থেকে একটা ছবি বের করে সেটাতে আগুন লাগিয়ে দেয়। তবে সেই মুহূর্তেই ফ্র্যাঙ্ক তাকে আটকাতে আসলে সে তার বিদ্যুতের শক্তিকে কাজে লাগিয়ে ফ্র্যাঙ্কের গলা চেপে ধরে। তবে তা সত্ত্বেও ফ্র্যাঙ্ক কোনো রকমে নিজেকে তার হাত থেকে মুক্ত করে সজোরে একটা পাঞ্চ মেরে ওই ব্যক্তিকে মেরে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক ওই ব্যক্তির অর্ধেক জ্বালানো ছবিটাকে দেখলে বুঝতে পারে তার একটা ছেলেও রয়েছে। ছেলেটার ছবি দেখে ফ্র্যাঙ্ক কিছুটা আপসেট হয়ে পড়ে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে তার ট্রাক নিয়ে চলে যায়। এদিকে জ্যাং যখন স্কুলে বসেছিল ঠিক তখনই ব্যাং নামের একটা ছেলে এসে জ্যাংকে ডিস্টার্ব করতে শুরু করে, যা দেখে ওই ক্লাসে উপস্থিত লি নামের একটা ছেলে তাকে আটকায় এবং নিজের জায়গায় ফিরে যেতে বলে। এরপর জ্যাং যখন তার জিমনাস্টিক ক্লাসের জন্য যাচ্ছিল তখনই ব্যাং নামের ওই ছেলেটি আবারও তাকে ডিস্টার্ব করতে শুরু করলে লি তাকে সাবধান করে। তবে ব্যাং এতে রেগে গিয়ে লিকে চ্যালেঞ্জ করে বলে, সাহস থাকলে স্কুলের বাইরে দেখা কর। আর দেখা যায় লিও তার এই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করে। এরপর লি ব্যাঙের সঙ্গে স্কুলের বাইরে দেখা করলে ব্যাং তাকে মারার জন্য এগিয়ে আসে। তবে লি খুব সহজেই তার প্রতিটা মুভকে ডজ করতে থাকে এবং সবশেষে তার শরীরে সজোরে একটা পাঞ্চ মারে, যার ফলে ব্যাং ছিটকে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপরে লি নিজের রাগ কমানোর জন্য ওই গাছটাতে একটা ঘুষি মেরে গাছটাকেই ভেঙে ফেলে। আর এটা দেখে বোঝা যায় লি কোনো সাধারণ ছেলে নয়, তার মধ্যেও একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তবে লিয়ের এই সমস্ত কর্মকাণ্ড দূর থেকে একটা টিচার দেখে নেয়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় বাঙ্ক নামের ওই ব্যক্তির খুনের খবরটাও চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইউন ওই খবরটা দেখে খুব চিন্তায় পড়ে যায়, কারণ তার ছেলের মধ্যেও তো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। এদিকে বিকেলবেলায় কিম এবং জ্যাং একটা স্টোরে যায় স্কুলের ইউনিফর্ম কেনার জন্য। এরপর তারা একটা রেস্টুরেন্টে খাবার খায়। অন্যদিকে ফ্র্যাঙ্ক যখন গাড়িতে বসে ওই ছেলেটার ছবি দেখতেছিল ঠিক তখনই তার ফোনে আবারও একটা মেসেজ আসে, যেটাতে তার পরবর্তী শিকারের নাম ও অ্যাড্রেস দেওয়া ছিল। এদিকে কিম এবং জ্যাং রেস্টুরেন্টের খাওয়া দাওয়া শেষ করে পুনরায় নিজেদের স্কুলে গিয়ে পৌঁছায়। আর যেহেতু আজ তারা স্কুলে পৌঁছাতে দেরি করেছিল তাই শাস্তিস্বরূপ তাদেরকে স্কুলের বাথরুমটা পরিষ্কার করতে বলা হয়। এরপর কিম এবং জ্যাং যখন বাথরুমটা পরিষ্কার করছিল তখন জ্যাং এর নজর পড়ে কিমের হাতে থাকা ক্ষতটার উপরে। এটা দেখে জ্যাং কিমের হাতে মলম লাগাতে গেলে কিম এতটাই বেশি লজ্জা পায় যে সে ধীরে ধীরে আবারও বাতাসে উড়তে শুরু করে। এরপর জ্যাং ওয়াশরুম থেকে বাইরে বেরোলেই কিম আর কোনো মতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাতাসে উড়তে শুরু করে। পরের দিন স্কুল ছুটির পর কিম অনেক দেরি করে বাড়ি ফেরায় তার মা তাকে অনেক বকাঝোকা করে। এদিকে ফ্র্যাঙ্ক নামের সেই সিরিয়াল কিলার তার পরবর্তী শিকারের জন্য স্কুলের
গেটের সামনে এসে দাঁড়ায়। তবে সেখানে থাকা এক সিকিউরিটি গার্ড তাকে চলে যেতে বলে। তাই ফ্র্যাঙ্ক আর কোনো কিছু না বলেই তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তবে ফ্র্যাঙ্কের আচার আচরণ ওই সিকিউরিটি গার্ডের কিছুটা সন্দেহজনক মনে হয়, তাই সে কাউকে একটা ফোন করে এই ব্যাপারটা জানায়। এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। দেখা যায় জ্যাং তার স্কুলের টিচারের সঙ্গে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছিল, আর লি নামের ওই ছেলেটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে, কারণ সেও জ্যাংকে পছন্দ করত। এমনভাবেই একদিন প্র্যাকটিসের সময় জ্যাংয়ের পা মচকে যায়, যার কারণে সে অনেক আঘাত পায়। জ্যাংয়ের এমন অবস্থা দেখে লি যখন দৌড়ে তার কাছে আসতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই কিম বাতাসে উড়তে উড়তে জ্যাংয়ের কাছে এসে পৌঁছায়। এটা দেখে লি সেখানেই দাঁড়িয়ে যায়। এরপর জ্যাং কিমের সাহায্য নিয়ে পুনরায় তার প্র্যাকটিস চালু করে। তবে জ্যাংয়ের এত কাছে আসায় কিম পুনরায় হাওয়াতে উড়তে উড়তে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে, যা দেখে জ্যাং তাকে সাহায্য করার জন্য তার কাছে আসে। কিন্তু কিম জ্যাংকে বলে সে ঠিক আছে, আর এটা বলেই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তবে জ্যাংয়ের এই পুরো ব্যাপারটাই মাথার উপর দিয়ে যাচ্ছিল। এরপর একদিন সন্ধ্যাবেলায় জ্যাং এবং কিম যখন দোকানে খাবার খাচ্ছিল, তখন হঠাৎ করেই জ্যাংয়ের মনে পড়ে সে তার স্পোর্টস শুটা স্কুলের জিম সেন্টারেই ফেলে এসেছে। তখন কিম তাকে বলে, তুমি খাবারটা খাও, আমি এনে দিচ্ছি। এটা বলেই সে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় জ্যাং তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে। এরপর জ্যাং স্কুলে পৌঁছে কিমের পায়ের ছাপগুলি অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে, আর এইভাবেই এগোতে এগোতে সে কিমের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো মনে করতে থাকে। এর মধ্যেই কিম হঠাৎ করেই তার সামনে চলে আসে। তখন জ্যাং তাকে জিজ্ঞাসা করে, আমি যখনই তোমার কাছে আসি তখনই তুমি এমন আজব ধরনের ব্যবহার কেন করো? তখন কিম বলে, না না, তেমন কিছু নয়, আমি এমনিই এরকম। এভাবেই কথা বলতে বলতে জ্যাং লক্ষ্য করে কিমের হাতে থাকা ব্যান্ডেজটা খুলে যাচ্ছে। তাই সে কিমের হাতে হাত দিতেই কিম এতটা লজ্জা পেয়ে যায় যে সে হাওয়াতে উড়ে গিয়ে স্কুলের ছাদে চিপকে যায়। কিমের এমন অবস্থা দেখে জ্যাং বেশ ঘাবড়ে যায়। সে কোনো রকমে সিঁড়ি থেকে লাফ দিয়ে কিমের পা টেনে তাকে নিচে নামায়। এরপর সে কিমের কাঁধে তার ভারী ব্যাগটা ঝুলিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে, ফলে কিম কিছুটা স্বাভাবিক হয়। এদিকে ইউন বাড়িতে খাবার তৈরি করছিল। তবে তখনই সে দেখতে পায় কিম প্রথমবারের মতো তার কোনো ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছে। তাই ইউন অনেক খুশি হয়। অন্যদিকে ফ্র্যাঙ্ক নামের ওই ব্যক্তি একটা সেলুনে যায় চুল কাটার জন্য, আর সেখানেই তার হং নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়। এরপর মেয়েটি যখন ফ্র্যাঙ্কের হেয়ার কাট করছিল, তখন ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কি নাজু? এটা শোনা মাত্রই মেয়েটি তার ঘাড়ে একটা কাঁচি ঢুকিয়ে দেয়। সাথে সাথেই ফ্র্যাঙ্কও তাকে সজোরে আঘাত করে। এরপর ফ্র্যাঙ্ক কোনো রকম সমস্যা ছাড়াই তার মাথা থেকে খুব সহজেই কাঁচিটাকে বের করে ফেলে, যা দেখে বোঝা যায় ফ্র্যাঙ্ক তার শরীরের যে কোনো ক্ষতকেই খুব সহজেই ভালো করে নিতে পারে। তাই ওই মহিলা ঘাবড়ে গিয়ে ফ্র্যাঙ্কের উপর গুলি চালাতে শুরু করে। তবে ওই গুলির আঘাতেও ফ্র্যাঙ্কের তেমন কোনো ক্ষতি হয় না। তাই ওই মহিলা দৌড়ে রুমের ভেতরে যায় এবং তার এক্সরে ভিশনের শক্তিকে কাজে লাগিয়ে ফ্র্যাঙ্ককে দেওয়ালের ওপার থেকেই গুলি করতে থাকে। তবে ফ্র্যাঙ্ক কোনো অংশেই কম যায় না। সে দৌড়ে গিয়ে দেওয়াল ভেঙে ওই মহিলার কাছে পৌঁছে যায়। তখন ওই মহিলা বাধ্য হয়েই তার কাছে থাকা একটা শটগান দিয়ে ফ্র্যাঙ্ককে গুলি করে, যার কারণে ফ্র্যাঙ্ক ছিটকে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এরপর ওই মহিলা যখন কাঁচি দিয়ে পুনরায় ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করতে যায়, তখন ফ্র্যাঙ্ক তাকে আটকে নেয় এবং তার গলা চেপে ধরে। তখন ওই মহিলা তাকে বলে, তুমি একজন সাধারণ কিলার, আর গ্যাংগো তোমাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যেই মেরে ফেলবে। এই কথাটা শুনে ফ্র্যাঙ্ক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেই কাঁচিটা ওই মহিলার গলায় ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে দেখা যায় রাতের বেলায় ডিনার শেষ করে জ্যাং একাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিমের মা ইউন এটা জানা মাত্রই একটা মেয়েকে রাত্রিবেলায় একা ঘর পাঠানোর কারণে কিমকে অনেক বকাঝোকা করে। তাই কিম তার সুপারন্যাচারাল পাওয়ার ইউজ করে মুহূর্তের মধ্যেই জ্যাংয়ের কাছে পৌঁছে যায়। তাকে দেখে জ্যাং অনেক খুশি হয়। পরের দিন কিম জ্যাংয়ের সঙ্গে একটা প্লেগ্রাউন্ডে আসলে জ্যাং তাকে বলে, আগের স্কুলটা সে নিজে থেকে ছাড়েনি, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে একাই স্কুলের 17 জন মেয়েকে মারধর করছিল। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় একদিন জ্যাংয়ের পুরানো স্কুলে কিছু স্টুডেন্ট একটা মেয়েকে অনেক ডিস্টার্ব করছিল। তাই জ্যাং রাগ কন্ট্রোল করতে না পেরে তাদের সঙ্গে ফাইট শুরু করে। তবে বেশ কিছুক্ষণ ফাইট চলার পর ওই মেয়েগুলো বুঝতে পারে তাদের দেওয়া আঘাতগুলো জ্যাংয়ের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক এই সময় ওই মেয়েগুলোর লিডারের বয়ফ্রেন্ড এসে জ্যাংকে একটা বেসবল ব্যাট দিয়ে মারা শুরু করে। তবে সেই আঘাতগুলোতেও জ্যাংয়ের তেমন কিছু ক্ষতি হয় না। জ্যাং কোনোভাবে ওই ছেলেটার হাত থেকে বেসবল ব্যাটটা কাড়িয়ে তার মাথায় সজোরে আঘাত করে। আর এই কারণেই জ্যাংয়ের বাবাকে স্কুলে ডেকে পাঠানো হয় এবং শাস্তিস্বরূপ জ্যাংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এদিকে নাজু নামের ওই মহিলার শ্রদ্ধাঞ্জলির সময় ফ্র্যাঙ্ক তার বাচ্চাদের সঙ্গে দেখা করে। তবে ছেলেগুলোর তাদের মায়ের প্রতি এত ভালোবাসা দেখে ফ্র্যাঙ্ক অনেক দুঃখ পায় এবং সে ওই বাচ্চাগুলোকে মারার প্ল্যান ক্যান্সেল করে দেয়। সবশেষে দেখা যায় বিদ্যুতের ক্ষমতাধারী সেই ব্যক্তির ছেলে তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য খুনিকে খুঁজে বেড়াচ্ছে, আর তার শরীরেও তার বাবার মতোই সেই স্পেশাল ক্ষমতাটা রয়েছে। আর এর সাথেই সিরিজের প্রথম পার্টটা এখানেই শেষ হয়।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ সিরিজের এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে।